আজকের এই স্পেশাল বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের চেনা ইতিহাসকে বলতে গেলে পুরোপুরি উল্টে দেবে। আচ্ছা, ব্রিটিশ সাম্রাজ্যের সূচনা ঠিক কোথায় হয়েছিল? এই প্রশ্নটা করলে আমাদের মাথায় সবার আগে কি আসে? আটলান্টিকের ওপারের দৃশ্য, তাই তো? কিন্তু যদি বলি ব্যাপারটা মোটেও তেমন ছিল না। চলুন ইতিহাসের একেবারে গভীরে ডুব দিই আর আসল সত্যিটা খুঁজে বের করি। তো শুরুতেই এই বিশাল প্রশ্নটা দিয়ে শুরু করা যাক। ব্রিটিশ সাম্রাজ্যের একেবারে প্রথম ব্লুপ্রিন্ট বা রূপরেখা আসলে কোথায় আঁকা হয়েছিল? যখনই আমরা এই সাম্রাজ্যের শুরুর দিকের কথা ভাবি, অবধারিতভাবেই আমাদের চোখের সামনে উত্তর আমেরিকার ভার্জিনিয়া বা ম্যাসাচুসেটসের মতো নামগুলো ভেসে ওঠে। আমাদের মনে হয় শুরু থেকেই ব্রিটিশদের পুরো মনোযোগ বোধহয় আটলান্টিকের ওপারেই ছিল। কিন্তু ঐতিহাসিক উৎসগুলো ঘাটলে আমরা সম্পূর্ণ ভিন্ন একটা গল্প দেখতে পাই। আসলে আধুনিক দৃষ্টিকোণ কিভাবে ইতিহাসের একটা বিশাল মিথ বা ভ্রান্ত ধারণা তৈরি করে সেটা সত্যি অবাক করার মতো। আজকে পিছন ফিরে তাকালে আমেরিকান উপনিবেশগুলোকেই সাম্রাজ্যের একদম স্বাভাবিক শুরু বলে মনে হয়। কিন্তু একটু চিন্তা করুন তো, ১৭ শতকের চিন্তাবিদদের, বিশেষ করে ফ্রান্সিস বেকেনের মতো তুখর রাষ্ট্রনায়কদের কাছে মানচিত্র এবং প্রাথমিক লক্ষ্য কিন্তু সম্পূর্ণ ভিন্ন ছিল। তাদের চিন্তায় আটলান্টিকের উপকূলবর্তী অঞ্চলগুলো এই সাম্রাজ্যের মূল কেন্দ্র ছিলই না। পর্ব ১, আদি প্ল্যান্টেশন বা উপনিবেশের নতুন সংজ্ঞা। সেই সময়কার ঐতিহাসিক বাস্তবতা বুঝতে হলে আমাদের প্রথমেই প্ল্যান্টেশন শব্দটার আসল মানে বুঝতে হবে। ১৬ শতকের টিউডার যুগের ইংল্যান্ডে প্ল্যান্টেশন মানে কিন্তু শুধু কৃষিকাজ করা বা গাছ লাগানো ছিল না। এর অর্থ ছিল পুঁজির সাহায্যে একটা নির্দিষ্ট অঞ্চলে মানুষদের সরিয়ে নিয়ে গিয়ে নতুন করে বসতি স্থাপন করানো। আর এর প্রধান উদ্দেশ্য ছিল সেখানে একেবারে নতুন একটা সোশ্যাল অর্ডার বা সমাজ ব্যবস্থা গড়ে তোলা। এটা ছিল দারুণভাবে পরিকল্পিত একটা উদ্যোগ, যেখান থেকে দীর্ঘমেয়াদী এবং লাভজনক রিটার্ন আশা করা হতো। বিষয়টা পরিষ্কার করার জন্য চলুন প্রাচীন রোমান মডেলের সাথে এই আধুনিক ইংরেজি মডেলটার একটা তুলনা করি। প্রাচীন রোমানরা যখন উপনিবেশ গড়ত, তাদের মূল টার্গেট ছিল স্থানীয়দের নিজেদের সাথে একীভূত করে নেওয়া আর সেখানে সামরিক ঘাঁটি বানানো। কিন্তু ১৬ শতকের এই ইংরেজি প্লান্টেশন ধারণাটা ছিল একেবারেই আলাদা। তারা পুঁজির জোরে লোক পাঠিয়ে স্থানীয় জনসংখ্যাকে পুরোপুরি সরিয়ে দিয়ে নিজেদের একটা নতুন সমাজ ব্যবস্থা চাপিয়ে দেওয়ার নীতি নিয়েছিল। বুঝতেই পারছেন, এটা ছিল অত্যন্ত গভীর একটা রাজনৈতিক এবং অর্থনৈতিক চাল। পর্ব ২, উপনিবেশ স্থাপনার জন্য বেকনের নিয়মাবলী। ১৬২৫ সালে ফ্রান্সিস বেকনের বিখ্যাত প্রবন্ধ অফ প্ল্যান্টেশনস থেকে আমরা এই সাম্রাজ্যবাদী সম্প্রসারণের একেবারে সুনির্দিষ্ট নিয়মকানুন সম্পর্কে জানতে পারি। ওনার একটা কথা এখানে খুব গভীরভাবে খেয়াল করার মতো। তিনি বলেছিলেন, প্ল্যান্টেশন বা উপনিবেশ তৈরি হওয়া উচিত একটি খাঁটি মাটিতে বা পিওর সয়েলে। এর মানে হলো এমন একটা জায়গা যেখানে নতুন করে স্থানীয়দের উচ্ছেদ করতে হবে না। কারণ জোর করে স্থানীয়দের তাড়িয়ে দেওয়া হলে সেটা আর কোনো সৃষ্টিশীল বসতি স্থাপন থাকে না, সেটা পরিণত হয় স্রেফ ধ্বংসলীলা বা রক্তপাতে। এই রাজনৈতিক তত্ত্বটা তিনি কিন্তু খুব ভেবেচিন্তেই ব্যবহার করেছিলেন। তো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো, কারা হবে এই নতুন উপনিবেশের বাসিন্দা? বেকন অত্যন্ত কড়াভাবে বলে দিয়েছিলেন যে উপনিবেশে কোনোভাবে কোনো অপরাধী বা অলস লোকদের পাঠানো যাবে না, বরং সেখানে পাঠাতে হবে একদম স্কিল্ড বা দক্ষ মানুষদের। যেমন ধরুন কৃষক, নির্মাতা, কাঠমিস্ত্রি, চিকিৎসক বা কামার। কারণ একটা নতুন সমাজ গড়ে তুলতে হলে এমন মানুষদেরই দরকার যারা আসলেই কাজ করতে জানে আর একটা সমাজকে নিজের পায়ে দাঁড় করাতে পারে। এখন শুধু দক্ষ জনবল থাকলেই তো আর হবে না, সঠিক শাসন কাঠামোটাও তো লাগবে, তাই না? বেকুনের মডেল অনুযায়ী উপনিবেশের নেতৃত্বে থাকবেন একজন প্রধান নেতা, আর তাকে সাহায্য করবেন গুটি কয়েক খুব জ্ঞানী উপদেষ্টা। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? তিনি ব্যবসায়ীদের এই নেতৃত্বের জায়গা থেকে একদম ১০০ হাত দূরে রাখার কথা বলেছিলেন। কারণ ব্যবসায়ীরা সবসময় দ্রুত লাভের আশায় থাকে, কিন্তু একটা সফল উপনিবেশ গড়তে এমন নেতাদের দরকার ছিল যারা ভবিষ্যৎ নিয়ে ভাববেন, তাৎক্ষণিক কোনো সম্পদ নিয়ে নয়। পর্ব ৩, আইরিশ রূপরেখা বা দ্য আইরিশ ব্লুপ্রিন্ট। এতক্ষণ তো আমরা শুনলাম, কিন্তু এখন প্রশ্ন হলো, বেকেন এই যে খাঁটি মাটি বা পিওর সয়েলের কথা এত জোর দিয়ে বলছিলেন, সেটা আসলে মানচিত্রের ঠিক কোথায় ছিল? এই তথ্যটা জানলে অনেকেই চমকে উঠবেন। বেকেনের এই প্রথম দিকটার সাম্রাজ্যবাদী কৌশলগুলোর মূল টার্গেট কিন্তু উত্তর আমেরিকার ভার্জিনিয়া ছিল না। সেই খাঁটি মাটিটা ছিল আয়ারল্যান্ডের আলস্টার প্রদেশের কাউন্টি টাইরন। তার মানে দাঁড়াচ্ছে, ব্রিটিশ সাম্রাজ্যের এই প্রাথমিক রূপরেখা কোনো দূরবর্তী আটলান্টিকের পারে নয়, বরং খোদ ঘরের খুব কাছের একটা অঞ্চলে বাস্তবায়িত করার প্ল্যান করা হয়েছিল। ইতিহাসের ঘটনা প্রবাহ কিভাবে এই দারুণ সুযোগটা তৈরি করে দিয়েছিল সেটা বেশ কৌতূহলোদ্দীপক। সালটা ১৬০৩, আয়ারল্যান্ডে দীর্ঘ ৯ বছরের রক্তক্ষয়ী যুদ্ধের সমাপ্তি হল।
এরপর ১৬০৭ সালে ঘটল ফ্লাইট অফ দি আর্লস, মানে ক্যাথলিক আর্লরা সোজা দেশ ছেড়ে পালিয়ে গেল। এর ফলে যেটা হলো, প্রচুর জমি একদম খালি হয়ে গেল, আর তা সরাসরি রাজার হাতে চলে এলো। ব্যাস, এই সুযোগটা কাজে লাগিয়েই ঠিক পরের বছর মানে ১৬০৮ সালে টাইরন প্ল্যান্টেশনের প্রজেক্ট শুরু হয়ে গেল। এটাই ছিল সেই খাঁটি মাটি যা কোনো রকম রক্তপাত ছাড়াই ব্রিটিশদের হাতে চলে এসেছিল। এই আইরিশ রূপট্রিক পেছনে কিন্তু একটা বিশাল অভ্যন্তরীণ উদ্দেশ্য ছিল। সে সময় ইংল্যান্ডে জনসংখ্যা বৃদ্ধি আর দারিদ্র্য খুব বড় একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছিল। বেকন হিসাব করে দেখলেন, এই যে উদ্বৃত্ত জনসংখ্যা, এদেরকে যদি আয়ারল্যান্ডের এই নতুন প্ল্যান্টেশনগুলোতে চালান করে দেওয়া যায়, তাহলে তো দেশে দারিদ্র্যও কমবে, আবার যে কোনো সম্ভাব্য বিদ্রোহ ঠেকিয়ে শান্তিও বজায় রাখা যাবে। এটা ছিল অনেকটা এক ঢিলে দুই পাখি মারার মতো একটা জবরদস্ত কৌশল। পর্ব ৪, একটি ইউরোপীয় সাম্রাজ্য। আয়ারল্যান্ড তো জাস্ট একটা শুরু ছিল। বেকনের এই ব্লুপ্রিন্ট আসলে একটা বিশাল ভূ রাজনৈতিক লক্ষ্যের দিকে এগোচ্ছিল। ওনার বিশ্বদর্শনটা ছিল পুরোপুরি ম্যাকিয়াভেলিয়ান। ওনার মতে একটা রাষ্ট্রের প্রকৃত শ্রেষ্ঠত্ব বা ট্রু গ্রেটনেস কখনোই শুধু বাণিজ্যের উপর নির্ভর করে না, বরং সেটা নির্ভর করে তার সামরিক সক্ষমতার ওপর। তিনি এমন একটা সামরিক জাতি গড়ে তুলতে চেয়েছিলেন যারা সবসময় যুদ্ধের জন্য একদম ফিট থাকবে, আর সাম্রাজ্য বাড়াতে এক পাও পিছপা হবে না। এটা ছিল নিখুঁত একটা সামরিক পরাশক্তি হওয়ার অত্যন্ত স্পষ্ট রূপরেখা। আর ঠিক এই জায়গাটাতেই বোঝা যায় কেন সে সময় আমেরিকার চেয়ে ইউরোপ তাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। সেই সময় উত্তর আমেরিকার উপনিবেশগুলোর অবস্থা ছিল অত্যন্ত অনিশ্চিত, বিপদসংকুল আর অনেক দূরের ব্যাপার। বেকন এগুলোকে নিছক রূপকথা বা বলতে পারেন সরিষার দানা হিসেবে দেখতেন, যা হয়তো কোনো এককালে বড় বাছে পরিণত হতেও পারে, আবার নাও পারে। অন্যদিকে ইউরোপীয় লক্ষ্যগুলো ছিল একেবারে চোখের সামনে, বাস্তব, সম্পদে ভরপুর এবং কৌশলগতভাবে একেবারে হাতের নাগালে। বেকনের সেই পশ্চিমা পরাশক্তি গড়ে তোলার স্পেসিফিক ৩টা পদক্ষেপ ছিল, আর সেগুলো ছিল সত্যি বেশ সুদূরপ্রসারী। প্রথম পদক্ষেপ ছিল আয়ারল্যান্ডকে সভ্য করা, যা আমরা ইতিমধ্যেই দেখেছি। দ্বিতীয়টা হলো স্কটল্যান্ডের বন্য অঞ্চলে উপনিবেশ স্থাপন করা। আর তৃতীয় এবং সবচেয়ে দুঃসাহসিক পদক্ষেপটা কি ছিল জানেন? নেদারল্যান্ডস বা তৎকালীন লো কান্ট্রিজগুলোতে সরাসরি সামরিক অভিযান চালিয়ে সেগুলোকে ব্রিটিশ সাম্রাজ্যের সাথে জুড়ে নেওয়া। তাহলে এখানকার সবচেয়ে বড় টেক অ্যাওয়ে বা শিক্ষণীয় বিষয়টা কি দাঁড়াচ্ছে? ব্রিটিশ সাম্রাজ্যের এই যারা প্রাথমিক স্থপতি, তারা কিন্তু আটলান্টিক মহাসাগর কেন্দ্রিক কোনো সাম্রাজ্য গড়ার কথা প্রথমে মাথাতেই আনেননি। তাদের একেবারে চূড়ান্ত লক্ষ্য ছিল স্পেনীয় হ্যাবসবার্গ সাম্রাজ্যের বিরুদ্ধে পাল্লা দেওয়ার জন্য ইউরোপ মহাদেশেই একটা অজেয় পরাশক্তি গড়ে তোলা। আমেরিকা নয়, বরং ইউরোপই ছিল তাদের সাম্রাজ্যবাদী ভাবনার একেবারে মূল কেন্দ্রবিন্দু। সবশেষে একটা অত্যন্ত ইন্টারেস্টিং আর চিন্তার উদ্রেককারী প্রশ্ন দিয়ে আজকের এই বিশ্লেষণটা শেষ করতে চাই। একবার ভাবুন তো, যদি এই প্রারম্ভিক সাম্রাজ্যবাদীরা আটলান্টিক পেরিয়ে আমেরিকায় পাড়ি না জমিয়ে ইউরোপের মাটিতেই তাদের এই মহাদেশীয় উচ্চাকাঙ্ক্ষায় সফল হতো, তাহলে আজকের এই পুরো বিশ্বের ইতিহাস কতটা অন্যরকম হতো। ইতিহাসের মোড় আসলে কতটা ঠুনকো সুতোর ওপর ঝুলে থাকে, এই তথ্যগুলো আমাদের বারবার সেটাই মনে করিয়ে দেয়। আশা করি আজকের এই আলোচনা আপনাদের ইতিহাসকে নতুন একটা দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করবে। আগামী বিশ্লেষণ পর্যন্ত জানার এই